শিলাদিত্যের জন্ম, তার বোনের জন্ম, মায়ের মৃত্যু, গায়েব নাম থেকে শিলাদিত্য নাম ধারণ করে বেড়ে ওঠার কাহিনী, তার বিশ্ববিজয়, বোনের পাতালে প্রবেশ, সবশেষে প্রিয় মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় শিলাদিত্যের নিজের মৃত্যু। রাজকাহিনী গল্পের প্রথম পর্বে একসাথে অনেক কিছু হয়ে গিয়েছে। নমস্কার সুপ্রিয় শ্রোতা, রাজকাহিনীতে পরবর্তীতে কি হলো সেটা জানতে এবং জানাতে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। গোহ, প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো পাখির বাসাটি যেমন, গগনস্পর্শী বিন্ধ্যাচলের কোলে চন্দ্রাবতী শ্বেতপাথরের রাজপ্রাসাদ তেমনি সুন্দর, তেমনি মনোরম। ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জনকতক রাজপুত বীরের সঙ্গে চন্দ্রাবতীর রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর রাজপ্রাসাদে বাপ মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার মনে বড় ইচ্ছে ছিল যুদ্ধের পর শীতল কাটা বিন্ধ্যাচলের শিকড়ে নির্জনে সেই শ্বেতপাথরের প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আনন্দে কাটাবেন দিন। তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে বল্লভীপুরে ফিরবেন। কিন্তু হায়, বিধাতা সে সাধে বাদ দিলেন। বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তার প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশা বিদীর্ণ করে বাহির হয়ে এলো। শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন। তার আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রাবতীর সুন্দর প্রাসাদে একাকিনী হয়ে পড়ে রইলেন। বিন্ধ্যাচলের গায়ে রাজ অন্তপুরে যেদিকে পুষ্পবতীর ঘর ছিল, ঠিক তার সম্মুখে পাহাড় থেকে 50 গজ নিচে বল্লভীপুরে যাওয়ার পাকা রাস্তা। পুষ্পবতী সেইবার চন্দ্রাবতীতে এসে যত্ন করে নিজের ঘরখানির ঠিক সম্মুখে দেয়ালের মতো সমান সেই পাহাড়ের গায়ে 25 গজ ওপরে যেন শূন্যের মাঝখানে ছোট্ট শ্বেতপাথরের বারান্দায় বসেছিলেন। সেইখানে বসে রাস্তার দিকে চেয়ে তিনি প্রতিদিন একখানি রূপার চাদরে, সোনার সুতোয়, সবুজ রেশমে, সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার সূচ দিয়ে সেলাই করতেন। আর মনে মনে ভাবতেন, মহারাজা যুদ্ধ থেকে ফিরে এলে পাখির পালকের মতো এই হালকা পাগড়িটি মহারাজের মাথায় নিজের হাতে বেঁধে দেব। তারপর দুজনে মিলে 25 গজ ভাঙনের গায়ে পাতলা একখানি মেঘের মতো সাদা শ্বেতপাথরের সেই বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনব। মাঝে মাঝে পুষ্পবতী দেখতেন সেই বল্লভীপুরের রাস্তার বহু দূরে একটি বল্লমের মাথা ঝকমক করে উঠত। তারপর কালো ঘোড়ার পিঠে বল্লভীপুরের রাজদূত দূর থেকে হাতের বল্লম মাটির দিকে নামিয়ে অন্তপুরের বারান্দায় মহারানী পুষ্পবতীকে প্রণাম করে তীর বেগে চন্দ্রাবতীর সিংহদ্বারের দিকে চলে যেত। যেদিন দাসীর হাতে মহারাজা শিলাদিত্যের চিঠি পুষ্পবতীর কাছে আসত, পুষ্পবতী সেদিন সমস্ত কাজ ফেলে শূন্যের ওপরে সেই বারান্দায় মহারাজের চিঠি হাতে বসে থাকতেন। সেই আনন্দের দিনে যখন বুড়ো জাঠ গান গেয়ে মাঠের দিকে যেতে যেতে কোনো রাখাল বালক পাহাড়ের নিচে ছাগল চড়াতে চড়াতে চন্দ্রাবতীর রাজকুমারীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত, তখন পুষ্পবতী কারো হাতে এক ছড়া পান্নার চিক, কারো হাতে বা এক গাছা সোনার মল ফেলে দিতেন। রাজকুমারীর প্রাসাদ মাথায় ধরে হাজার হাজার আশীর্বাদ করতেন। করতে করতে এই সকল প্রজা ভক্ত প্রজা সকালবেলা কাজে যেত। সকালবেলায় সেই রাজদূত কালো ঘোড়ার পিঠে বল্লম হাতে মহারানী পুষ্পবতীর চিঠি নিয়ে বল্লভীপুরে ফিরে যেত। পুষ্পবতীর নিস্তব্ধ সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে কালো ঘোড়ার খুরের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পেতেন। কখনো কখনো বুড়ো জাঠের মেঠো গান আর সঙ্গে সেই রাখাল বালকের মিষ্টি সুর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসত। তারপর বিন্ধ্যাচলের শিখরে বিন্ধ্যবাসিনী ভবানীর মন্দিরে সন্ধ্যা পূজার ঘোর ঘণ্টা বেজে উঠত। তখন পুষ্পবতী মহারাজের সেই চিঠি খোপার ভেতর লুকিয়ে রেখে পাটের শাড়ি পরে দেবী পূজায় বসতেন আর মনে মনে বলতেন, হে মা চামুণ্ডে, হে মা ভবানী, মহারাজকে ভালোই ভালোই যুদ্ধ থেকে ফিরিয়ে এনে দাও মা। ভগবতী, আমার যে ছেলে হবে সে যেন মহারাজের মতোই তেজস্বী হয়, তারই মতো যেন নিজের রানীকে খুব ভালোবাসে। হায়, মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না। পুষ্পবতী রাজারই মতো তেজস্বী ছেলে পেয়েছিলেন বটে, কিন্তু তার মনে যে বড় স্বাদ ছিল সেই শ্বেতপাথরের বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবেন। তার যে বড় স্বাদ ছিল নিজের হাতে মহারাজের মাথায় হাওয়ার মতো পাতলা সেই সুন্দর চাদরখানি জড়িয়ে দেবেন। সে স্বাদ কোথায় পূর্ণ হলো? তার সে মনের ইচ্ছা মনেই রইল। এ জন্মে তার সাথে আর মহারাজের দেখাই হইল না।
যেদিন বল্লভীপুরে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন, সেই দিন চন্দ্রাবতীর রাজপ্রাসাদে রানী পুষ্পবতী মায়ের কাছে বসে সেই রূপোর চাদরে ছুঁচের কাজ করছিলেন। কাজ প্রায় শেষই হয়ে গিয়েছিল। কেবল সূর্যমূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যের নামটি লেখা বাকি ছিল। পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়েও মিহি, আগুনের চেয়েও উজ্জ্বল একগাছি সোনার তার, সরু হতেও সরু একটি সোনার সূচে পরিয়ে একটি ফোঁড় দিয়েছেন মাত্র। আর চাপার কলির মতো পুষ্পবতীর কচি আঙ্গুলে সেই সোনার সূচ বোলতার হুলের মতো বিঁধে রইল। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো। তিনি চেয়ে দেখলেন একটি ফোঁটা রক্ত জ্যোৎস্নার মতো পরিষ্কার সেই রূপোর চাদরে রাঙা এক টুকরো মণির মতো ঝকঝক করছে। পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে চেষ্টা করলেন। রক্তের ছিটে পেয়ে সেই এক বিন্দু রক্ত ক্রমশ বড় হয়ে উঠল। একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে দেয়, তেমনি পাতলা ফুরফুরে চাদরখানিকে রক্তময় করে ফেলল সেই রক্ত। সেই রক্তের দিকে চেয়ে পুষ্পবতীর প্রাণ কেঁপে উঠল। তিনি ছলছল নয়নে মায়ের দিকে চেয়ে বললেন, মা, আমাকে বিদায় দাও, আমি বল্লভীপুরে ফিরে যাই। আমার প্রাণ কেমন করছে, বুঝিবা সেখানে সর্বনাশ হলো। রাজরানী বললেন, আর কটা দিন থেকে যা মা, ছেলেটি হয়ে যাক। পুষ্পবতী বললেন, না 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 মা, না। সেদিন সন্ধেবেলায় বল্লভীপুরের ৮০ জন রাজপুত বীর আর দুটো উটের পিঠে নীল রেশমি মোড়া একটা ছোট ডুলি বড় রাস্তা ধরে বল্লভীপুরের দিকে চলে গেল। চন্দ্রাবতীর রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন। চন্দ্রাবতী থেকে বল্লভীপুরে যেতে হলে প্রকাণ্ড একটা মরুভূমি পার হতে হয়। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর পর্যন্ত চন্দ্রাবতীর পাকা রাস্তা। তারপর মরুভূমির ওপর দিয়ে আগুনের মতো বালি ভেঙে উঠে ঝরে বল্লভীপুরে যেতে হয়। আর অন্য কোনো পথ নেই যে। পুষ্পবতী সেই পথের শেষে মরুভূমির সম্মুখে এসে শুনতে পেলেন শিলাদিত্য আর নেই। বিদর্ভী স্নেচ্ছ বল্লভীপুর ধ্বংস করেছে। পুষ্পবতীর চোখে এক ফোঁটা জল পড়ল না, তার মুখে একটিও কথা সরল না। কেবল বুকের ভিতরটা সম্মুখের এই মরুভূমির মতো ধুধু করতে লাগল। তিনি লক্ষ টাকার হীরের গহনা গা থেকে খুলে বালির উপর ছড়িয়ে দিলেন, সিঁথির সিঁদুর মুছে ফেললেন। তারপর উদাস প্রাণে বিধবার বেশ ধরে শিলাদিত্যের আদরের মহিষী পুষ্পবতী সন্ন্যাসীর মতো মালিয়া পাহাড়ের প্রকাণ্ড গহ্বরে আশ্রয় নিলেন। মরুপাড়ে ১০ মাস ১০ দিন পূর্ণ হলে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় রাজপুত্রের জন্ম হল। নাম হইল গোহ। রানী পুষ্পবতী সেদিন বীরনগর থেকে তার ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কলাবতীকে ডেকে পাঠিয়ে সেই ৮০ জন রাজপুত বীরের সম্মুখে তার বড় সাধের রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন, প্রিয় সখী, তোমার হাতে আমি আমার গোহকে সঁপে দিলুম। তুমি মায়ের মতিকে মানুষ করো। তোমায় আর কি বলবো ভাই, এই রাজপুত্রকে কেউ যেন অযত্ন না করে। আর ভাই, যখন চিতার আগুনে আমার দেহ ছাই হয়ে যাবে, তখন আমার সেই এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমার কাশীর ঘাটে গঙ্গা জলে ঢেলে দিও, যেন আমাকে আর জন্মান্তরে বিধবা হতে না হয়। ঝরঝর করে কমলাবতীর চোখে জল পড়তে লাগল। সেদিন সন্ধেবেলা যে ৮০ জন রাজভক্ত রাজপুত চন্দনের কাঠে চিতা জ্বালিয়ে চারিদিক ঘিরে দাঁড়ালো, শিলাদিত্যের মহিষী রাজপুত রানী সন্ন্যাসিনী সতী পুষ্পবতী হাসি মুখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন। দেখতে দেখতে ফুলের মতো সুন্দর পুষ্পবতীর কোমল শরীর পুড়ে ছাই হয়ে গেল। চারিদিকে রব উঠল, জয় মহারানী জয়, জয় মহারানী জয়। কমলাবতী ঘুমন্ত গুহকে এক কোলে আর সেই ছাই মুঠো এক হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বীরনগরে ফিরে গেলেন। সঙ্গে সঙ্গে সেই ৮০ জন রাজপুত বীর রাজপুত্রকে ঘিরে সেদিন থেকে বীরনগরে বাসা নিলেন। চন্দ্রাবতীর রাজরানী অনেকবার গোহকে চন্দ্রাবতীতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বল্লভীপুরে সেই তেজস্বী রাজপুত বীরের দল গোহকে কিছুতেই ছেড়ে দেননি। তারা বলতেন, আমাদের মহারানী আমাদের হাতে রাজপুত্রকে সঁপে গেলেন, আমরাই তাকে পালন করব। বল্লভীপুরের রাজকুমার বল্লভীপুরের রাজপুতদের রাজা হয়ে এই মরুভূমিতেই থাকুন, এই যে তার রাজপ্রাসাদ। গোহ সেই বীরনগরে কমলাবতীর
ঘরে মানুষ হতে লাগলেন। কমলাবতী গুহকে ব্রাহ্মণের ছেলের মতো নানা শাস্ত্রে পণ্ডিত করতে চেষ্টা করলেন, কিন্তু বীরের সন্ধান গুহের লেখাপড়া কিছুতেই পছন্দ হতো না। তিনি বনে বনে পাহাড়ে পাহাড়ে কোনোদিন ভিলদের সঙ্গে ভিল বালকদের মতো, কোনো দিন সেই রাজপুত বীরেদের সঙ্গে রাজার মতো, কখনো বা ঘোড়ায় চড়ে মরুভূমির ওপর দিয়ে সিংহ শিকার করে, কখনো বা জাল ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর, সেখানে যত শান্তশিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণের বাস। আর পাহাড়ের ওপরে যেখানে বাঘ ডেকে বেড়ায়, হরিণ চড়ে বেড়ায়, যেখানে অন্ধকার সাপের গর্জন, দিবারাত্রি ঝর্ণার ঝরঝর, আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া, সেখানে সকল অন্ধকার বনে বনে ভিলরাজ মাণ্ডলিক সাপের মতো কালো, বাঘের মতো জোরালো, সিংহের মতো তেজস্বী, অথচ ছোট একটি ছেলের মতো সত্যবাদী, বিশ্বাসী, সরলপান ভিলদের দণ্ডে রাজত্ব করতেন। গুহ একদিন সেই সকল ভিল বালকদের সঙ্গে ভিল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। সেখানে বল্লম হাতে বাঘের ছাল পরা হাজার হাজার ভিল বালক। ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে আমাদের রাজা এসেছে রে, আমাদের রাজা এসেছে রে বলে মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলো। ক্রমে সেই ছেলের পাল গুহকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হলো। তখন খোড়ো চালের রাজবাড়ি থেকে ভিলদের রাজা বুড়ো মাণ্ডলিক বেরিয়ে এসে, হাঁ রে, কোথায় রে তোদের নতুন রাজা? ছেলের পাল গুহকে দেখিয়ে দিলে। তখন সেই বুড়ো ভিল গুহকে অনেকক্ষণ দেখে বললেন, ভালো রে ভালো, নতুন রাজার কপালে তিলক লিখে দে রে। তখন ছোট্ট ভিল বালক নিজের আঙ্গুল কেটে বুড়ো রাজা মাণ্ডলিকের সামনে রক্তের ফোঁটা দিয়ে গুহের কপালে রাজ তিলক টেনে দিল। ভিলদের নিয়মে সেই রক্তের তিলক মুছে দেয় এমন সাধ্য কারো নেই। গুহ সত্য সত্যই রাজা হয়ে ভিলদের রাজসভায় বুড়ো রাজার কাঠের সিংহাসনের ঠিক নিচে ছোট্ট একখানি পিঁড়ির উপর বসলেন। সেই পিঁড়িখানি অনেক দিক শূন্য হয়ে পড়েছিল, কারণ মাণ্ডলিক যে চিরদিনই নিঃসন্তান। তার দিন দুঃখী সামান্য প্রজা, তাদের ঘর আলো করা কালো বাঘের মতো কালো ছেলে। কিন্তু হায়, রাজার ঘর চিরদিন অন্ধকার, চিরকাল শূন্য ছিল। সেদিন যখন সমস্ত ভিলদের মধ্যস্থলে রক্তের তিলক পরে গৌহ যুবরাজ হয়ে পিড়েই বসলেন, তখন বুড়ো মাণ্ডলিকের দু চক্ষু সেই সুন্দর রাজকুমারের দিকে আনন্দে চেয়ে ভেসে গেল। ভিলরাজের ছোট্ট একটি ভাই ছিলেন। 10 বছর আগে একদিন কি জানি কি দিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। সেই থেকে বিচ্ছেদ, দেখাশোনা পর্যন্ত বন্ধ। গুহ যুবরাজ হওয়ার দিন মাণ্ডলিকের ছোট ভাই হিমালয় পর্বত থেকে ভিল রাজত্বে হঠাৎ ফিরে এলেন। এসে দেখলেন রাজপুতের ছেলে যুবরাজ আসন জুড়ে বসেছে। রাগে তার সর্বাঙ্গ যেন জ্বলে গেল। তিনি রাজসভার মাঝে মাণ্ডলিককে ডেকে বললেন, এরে ভাইয়া, বুড়ো হয়ে কি তুই পাগল হয়েছিস নাকি রে? বাপের রাজ্য ছেলেতে পাবে, তার ছেলে হলো না, তোর পরে আমি রাজা হব। রাজপুতের ছেলেকে পিড়েই বসালি কি বলে রে? মাণ্ডলিক বললেন, ভাইজি ঠান্ডা হ। ভাইরাজ বললেন, ঠান্ডা হব যেদিন আমি তোকে আগুনে পোড়াবো। এই বলে মাণ্ডলিকের ভাইজি রাগে ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। মাণ্ডলিক বললেন, দূর হ, আজ থেকে তুই আমার শত্রু হলি। তারপর সোজা হয়ে সিংহাসনে বসে গুহকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভিল সর্দারদের ডেকে গুহের কপালে হাত দিয়ে শপথ করালেন যেন সেই দিন থেকে সমস্ত ভিল সর্দার বিপদে আপদে সুখে দুঃখে গুহকে রক্ষা করে। গুহের শত্রু যেন তাদেরও শত্রু হয়। তারপর রাজসভা ভঙ্গ হলো। অনেক আমোদ আহ্লাদ করে গুহ বীরনগরে ফিরে এলেন। সেই দিন কি ভেবে গভীর রাত্রে ভিলরাজ মাণ্ডলিক গুহের কাছে চুপি চুপি গিয়ে বললেন, গুহ, আমি তোকে ছেলের মতো ভালোবাসি, তোকে আমি রাজা করেছি, তোর ছুরিখানা আমায় দে, আমি নিজে হাতে তোর শত্রুকে মেরে আসব। গুহ কোমর থেকে নিজের নাম লেখা ধারালো ছুরি খুলে দিয়ে দিলেন। ভিলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন। পাহাড়ের গায়ে তখন জোনাকি জ্বলছে, ঝিঝি ডাকছে, দূরে দু একটা বাঘের গর্জনও শোনা যাচ্ছে। মাণ্ডলিক সেই ছুরি হাতে রাত দুপুরে ভাই রাজার দরজায় ঘা দিলেন। কারো কোনো সাড়া শব্দ নেই। ভিলরাজ ধীরে ধীরে ভাইয়ের ঘরে প্রবেশ করলেন। দেখলেন তার ছোট ভাই সামান্য ভিলের মতো মাটির ওপরে এক হাতে মুখ ঢেকে পড়ে আছেন। ভিলরাজের প্রাণে যেন হঠাৎ ঘা লাগলো। তিনি কালো পাথরের পুতুলটির মতো ছোট্ট ভাইয়ের সুন্দর শরীর মাটির উপরে পড়ে থাকতে দেখে নিজের চোখে জল ধরে রাখতে পারলেন না।
মনে মনে ভাবলেন, আমি কি নিষ্ঠুর! হায়, ছোট ভাইয়ের রাজ্য পরকে দিয়েছি, আবার কিনা তাকেই শত্রু ভেবে ঘুমন্ত ভাইকে মারতে এসেছি। মান্ডলী 20 বছরের সেই ভিল রাজকুমারের মাথায় শিয়রে বসে ডাকলেন, ভাইয়া। আবার ডাকলেন, 2 বার ডাকলেন। তারপর মুখের কাছে তার নিটোল হাতখানি সরিয়ে আবার ডাকলেন, ভাইয়া। কোনো উত্তরই পেলেন না। তখন বুড়ো রাজা ছোট ভাইয়ের মুখের কাছে মুখ রেখে তার কোকড়া কোকড়া কালো চুলে হাত বুলিয়ে দিলেন। বললেন, ভাইয়া, রাগ করেছিস? ভাইয়া, আমার সঙ্গে কি আর কথা কবি নে তুই? ভাইয়া, আমি কি তোর জন্যে হিমালয়ের 8খানা জয় করে রেখেছি যে, সেখানে তোকে রাজা করব। তুই উঠে বস, কথা ক। ওরে ভাই, কেন তুই 10 বছর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি? কেন কেন আমার কাছে কাছে চোখে চোখে রইলি নে তুই ভাই? আমি কি সাত করে রাজপুতের ছেলেকে ভালোবেসেছি? তুই ছেড়ে গেলে আমার যে আর কেউ ছিল না। সে সময় গ্রহ আমার শূন্য ঘর আলো করেছিল। ভাই ওঠ, আমি তোর রাজত্ব কেড়ে নিয়েছি, আবার তোকে শত্রু বলে মারতে এসেছি। এই নে ছুরিখানা, আমার বুকে বসিয়ে দে, সব গোল মিটে যাক। মান্ডলিক ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুজে দিলেন। ধারালো ছুরি ভাইরাজের মুঠো থেকে খসে পড়ল। বুড়ো রাজা চমকে উঠলেন। ছোট ভাইয়ের গাটা যেন বড়ই বেশি ঠান্ডা বোধ হলো। কান পেতে শুনলেন, নিঃশ্বাসের কোনো শব্দ নেই। তিনি ভাইয়া ভাইয়া বলে চিৎকার করে উঠলেন। তার সমস্ত রাগ মাটির ওপর মরা ভাইকে দেখে রাজসিংহাসনে বসা গ্রহের উপর গিয়ে পড়ল। যদি গ্রহ না থাকতো, তবে কি আজ 10 বছর পরে তিনি ছোট ভাইটিকে বুকে ফিরে পেতে পারতেন? তবে কি আজ ভীলকুমার রাজ্যহারা হয়ে রাগে দুঃখে বুক ফেটে মারা পড়ত? মান্ডলিক অনেকক্ষণ ধরে ছোট ভাইটিকে বুকে হাত বুলিয়ে দিলেন। কিন্তু হায়, খাঁচা ফেলে পাখি যেমন উড়ে যায়, তেমনি ঠিক সেইভাবেই ভীল বালকের সুন্দর শরীর শূন্য করে প্রাণ পাখি অনেকক্ষণ আগেই উড়ে গেছে। মান্ডলিক আর সে ঘরে বসে থাকতে পারলেন না। ছুরি হাতে সদর দরজা খুলে বাইরে এলেন। তার প্রাণ যেন কেঁদে কেঁদে বলতে লাগলো, গোহরে, তুই কি করলি এটা? আমার রাজ্য নিলি, রাজ সিংহাসন নিলি, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটালি। গোহ, তুই কি শেষে আমার শত্রু হলি? হঠাৎ পাহাড়ের রাস্তা দিয়ে 2টি ভিলের মেয়ে গলা ধরাধরি করে চলে গেল। একজন বলে উঠল, আহা, কি সুন্দর রাজা দেখেছিস ভাই? আরেকজন বললে, নতুন রাজা যখন আমার হাত ধরে নাচতে লেগেছিল, তখন তার মুখখানা যেন চাঁদপাড়া দেখলুম। মান্ডলিক নিঃশ্বাস ফেলে ভাবলেন, হায়, এরই মধ্যে আমার প্রজারা বুড়ো রাজাকে ছেঁড়া কাপড়ের মতো ফেলে দিয়েছে। ভীলরাজের মনে হলো পৃথিবীতে যেন আর তার কেউ নেই। তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চেয়ে রইলেন। সেই সময়ে কালো ঘোড়ায় চড়ে 2জন রাজপুত ভীলরাজের সামনে দিয়ে চলে গেল। একজন বললে, ভাই, রাজকুমার আজ শুভ দিনে ভীল রাজত্বের সিংহাসনে না বসে সকলের সামনে যুবরাজের আসনে বসে রইলেন কেন? অন্যজন বললে, গ্রহ প্রতিজ্ঞা করেছেন যতদিন পুরো বেঁচে থাকবেন তিনি যুবরাজের মতো তার পায়ের কাছে বসবেন। মান্ডলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হলো। হাসি মুখে তিনি বললেন, ধন্য গ্রহ, ধন্য তার ভালোবাসা। হঠাৎ সেই অন্ধকারে কার যেন নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মান্ডলিক ফিরে দেখলেন, ছোট ভাইয়ের প্রকাণ্ড শিকারী কুকুরটা নিঃশব্দে অন্ধকারে দীর্ঘশ্বাস ফেলছে। বুক যেন তার ফেটে গেল। তিনি ভাই রে বলে পাহাড়ের উপর আছাড় খেয়ে পড়লেন। পাথরের গায়ে লেগে গ্রহের সেই ছুরি শিকারী কুকুরের দাঁতের মতো ভীলরাজের বুকে এসে সজোরে বিঁধে গেল। পাহাড়ে পাহাড়ে শিয়ালে চিৎকার করে উঠল, হায় 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 হায়। পরদিন সকালে একজন রাজপুত পাহাড়ের পথে বীরনগরে যেতে যেতে এক জায়গায় দেখতে পেলেন ভীলরাজের রক্তমাখা দেহ, বুকে মহারাজ গ্রহের ছুরি বেঁধা। রাজপুত সেই ছুরি হাতে গ্রহের কাছে এসে বললেন, মহারাজ, করেছ কি? আশ্রয়দাতা চিরবিশ্বাসী ভীলরাজকে তুমি খুন করেছ? গ্রহ তৎক্ষণাৎ রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন। তারপর সেই রক্তমাখা ছুরি কোমরে গুজে 2 হাতে চোখের জল মুছে ভাই রাজার সঙ্গে প্রাণের চেয়ে প্রিয় মান্ডলিককে চিতার আগুনে তুলে দিয়ে সূর্যবংশের রাজপুত্র গ্রহ ভীলরাজের সিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন। রাজকাহিনী গল্পের 2য় পর্ব এখানেই শেষ করছি। গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে কী কারণে ভালো লাগেনি সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।
এতে করে আমি অনেক কিছু শিখতে পারবো এবং আমার চ্যানেলটিকে গ্রো করতে পারবো। রাজকাহিনী গল্পের পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।